দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা বেজিং এক্সপ্রেস অনুষ্ঠানে। এই বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন। প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি। দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন। বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা 5 দশকের দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা, তুলে ধরব সংস্কৃতির নানা দিক। চ্যানেল 24 ও চায়না মিডিয়া গ্রুপের এই যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি রাউজে জাবিদ ঐশী। বাংলাদেশের টেক্সটাইল শিল্পকে টেকসই ও পরিবেশ বান্ধব এবং বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে ঢাকায় বৃহস্পতিবার উদ্বোধন করা হলো 3 দিন ব্যাপী বাংলাদেশ চায়না গ্রিন টেক্সটাইল এক্সপো। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরাতে এক্সপোটি আয়োজিত হচ্ছে চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ এবং চীনা দূতাবাসের সহযোগিতায়। বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রাখে দেশটির পোশাক শিল্প। বিশ্বের সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব শিল্প কারখানা এখন বাংলাদেশের দখলে, যার সংখ্যা 263টি। এদেশের টেক্সটাইল শিল্পকে টেকসই ও পরিবেশ বান্ধব করে তুলে এই খাতকে আরও শক্তিশালী করতে শুরু হলো 3 দিনের বাংলাদেশ চায়না গ্রিন টেক্সটাইল এক্সপো BCGTX। বৃহস্পতিবার সকালে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে উদ্বোধন করেন ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন। বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশন BTMC চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল SM জাহিদ হাসান, বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি BCCCI এর প্রেসিডেন্ট মোহাম্মদ খোরশেদ আলম, BGME এর ভাইস প্রেসিডেন্ট ফাইন্যান্স মিজানুর রহমান এবং জিয়ান্নান ইউনিভার্সিটির কলেজ অফ টেক্সটাইল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ফু জিয়া এখানে পরিবেশ বান্ধব এবং টেকসই উপায়ে পোশাক উৎপাদন, পণ্য প্রদর্শনী, উন্নত ফেব্রিক্স প্রযুক্তি, সেমিনার, বিনিয়োগ এবং উচ্চ পর্যায়ের নেটওয়ার্কিং ইভেন্টও থাকছে। বাংলাদেশ চীন দুদেশ মিলে এই শিল্পের ভবিষ্যৎ পুনর্গঠনের পরিকল্পনা প্রস্তাব করেছে এখানে। এই প্রদর্শনীর মাধ্যমে চীনের টেক্সটাইল খাতের অর্জনের অগ্রগতিকে তুলে ধরা হয়েছে। পোশাক শিল্পের ভবিষ্যৎ পথ খুঁজতে দুই দেশের বিশেষজ্ঞ ও ব্যবসায়ীদের একত্রিত করা হয়েছে। পরিবেশ বান্ধব শিল্পে রূপান্তরে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত চীন। অনুষ্ঠানে আগত অন্যান্য অতিথিরা চীনকে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু উল্লেখ করে এই ধরনের উদ্যোগের জন্য চীনকে বিশেষ ধন্যবাদ জানান। এরপর আগত অতিথিরা প্রদর্শনীতে স্থান পাওয়া উদ্ভাবনী পণ্য, যন্ত্রপাতি এবং স্টল ঘুরে দেখেন। পরে প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়, যা চলবে আগামী শনিবার পর্যন্ত। ক্যান্সার চিকিৎসায় প্রাচীন চীনা চিকিৎসা পদ্ধতির ভূমিকা এবং আধুনিক চিকিৎসা পদ্ধতির সম্ভাব্য সমন্বয় এর উপরে ঢাকায় একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে সাংহাই ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনের চিকিৎসক বিশেষজ্ঞ যারা আছেন তারা উপস্থিত ছিলেন। তারা বলেছেন বাংলাদেশের চিকিৎসা খাতে TCM বা চাইনিজ ট্র্যাডিশনাল মেডিসিন ভূমিকা রাখতে পারে এবং তাদের এই ধরনের চিকিৎসার প্রয়োগ বাংলাদেশের চিকিৎসা খাতকে আরও সমৃদ্ধ করতে পারে। ঢাকায় ক্যান্সার ও চিকিৎসা কার্যক্রমে ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা পদ্ধতি শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গেল রোববার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস নিনমাস এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সেমিনারটি। অনুষ্ঠানে অংশ নেন চীনের সাংহাই ইউনিভার্সিটি অব ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনের বিশেষজ্ঞরা। একই সঙ্গে নিনমাসের অধ্যাপক, চিকিৎসক, বিজ্ঞানী, আবাসিক চিকিৎসক এবং স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা সেমিনারে উপস্থিত ছিলেন। এ সময় ক্যান্সার চিকিৎসায় ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা পদ্ধতির ভূমিকা এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে এর সমন্বয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তারা।
প্রাচীন চীনা চিকিৎসা পদ্ধতি বা টিসিএম ক্যান্সারকে শরীরের ভারসাম্যহীনতার ফল হিসেবে দেখে। টিসিএমের মতে দেহে দীর্ঘস্থায়ী ছি রোধ, রক্ত জমাট, আর্দ্রতা ও কফ জমা এবং রোগ প্রতিরোধ ক্ষমতার দুর্বলতা টিউমারের উৎপত্তির মূল কারণ। মানসিক চাপ, খাদ্যাভ্যাস ও পরিবেশগত প্রভাবও এতে ভূমিকা রাখে। সেমিনারে প্রফেসররা দেখান কিভাবে টিসিএম চিকিৎসায় রোগীর সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়। চীনে এখন পাশ্চাত্য চিকিৎসা এবং ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা একসাথে ব্যবহার করা হয়। বাংলাদেশেও আমরা চাই মানুষ এই পদ্ধতি সম্পর্কে জানুক এবং এর উপকারিতা অনুভব করুক। প্রাচীন চীনা চিকিৎসা অত্যন্ত কার্যকর, সাশ্রয়ী এবং দক্ষ। 1950-60 এর দশকে যখন চীনে পর্যাপ্ত ওষুধ ছিল না, তখন ভেষজ ওষুধ ও আকুপাংচার মানুষকে অনেক উপকার করেছিল। আমরা চাই এই পদ্ধতি বাংলাদেশের মানুষের কল্যাণে ব্যবহার করা হোক। বিশেষজ্ঞদের মতে টিসিএম এককভাবে ব্যবহার করা হলেও আধুনিক চিকিৎসার সঙ্গে সমন্বয় করলে আরও ভালো ফলাফল পাওয়া সম্ভব। সেমিনারে চিকিৎসকরা বাংলাদেশি চিকিৎসা পদ্ধতি ও পরীক্ষা নিরীক্ষার ধরন তুলে ধরেন। পরে বাংলাদেশি কয়েকজনের উপর আকুপাংচারের অংশবিশেষ প্রয়োগ করে দেখান চীনা ডাক্তাররা। বাংলাদেশে এই পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি শুরু করলে মেডিকেল ছাত্ররা সরাসরি চীনে বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারবে। বিশেষজ্ঞদের মতে প্রাচীন চীনা চিকিৎসা বিদ্যা শুধু চিকিৎসার পরিপূরক নয়, বরং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার একটি কার্যকর পদ্ধতি। বাংলাদেশে এই পদ্ধতির উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে রোগীদের স্বাস্থ্যসেবা আরও সমৃদ্ধ হতে পারে এবং দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব দৃঢ় হতে পারে বলে মনে করেন দুই দেশের চিকিৎসকরা। ঢাকা বেজিং এক্সপ্রেসে নিচ্ছি একটা বিরতি, সাথেই থাকুন। আমন্ত্রণ ঢাকা বেজিং এক্সপ্রেসে। আপনারা দেখছেন চ্যানেল 24। সম্প্রতি চট্টগ্রাম বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের একদল শিক্ষার্থী ও শিক্ষক চীন ভ্রমণ করেছেন। বাংলাদেশ ও চীনের শিক্ষা বিনিময় সম্পর্ক আরও জোরদার করতে তারা পরিদর্শন করেন বেইজিং ইউইং স্কুল। দুই দেশের তরুণ প্রজন্মের মধ্যে সংস্কৃতি, শিল্প ও শিক্ষার বিনিময়ের মাধ্যমে এই সফর গড়ে তুলেছে এক অনন্য বন্ধুত্বের সেতু। বেইজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন ইয়াং ওয়ে মিং স্বর্ণা। শিক্ষার বিনিময় হল মানুষের মনকে সংযুক্ত করার একটি সেতু। বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত শাহীন স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম শাখার একটি প্রতিনিধি দল 23 সেপ্টেম্বর বেইজিং ইউইং স্কুল পরিদর্শন করে। তারা স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের সাথে চমৎকার ও আন্তরিক মত বিনিময় করে। শাহীন স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম শাখার অধ্যক্ষ সালেহ আহমেদ খান প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন। ইউইং স্কুল বেজিংয়ের একটি প্রথিতযশা প্রতিষ্ঠান, যার 70 বছরেরও বেশি সময়ের ইতিহাস রয়েছে এবং যেটি অত্যাধুনিক শিক্ষা ও ব্যবস্থাপনা ধারণায় সমৃদ্ধ। স্বাগত অনুষ্ঠানে ইউইং স্কুলের জুনিয়র মিডল বিভাগের শিক্ষার্থী চাং সু ইয়ান বেজিং অপেরা নৃত্য হং ইউ দানসিন পরিবেশন করেন। বাংলাদেশি শিক্ষক শিক্ষার্থীরাও দৃষ্টিনন্দন নৃত্য ও সমবেত কণ্ঠে গান উপস্থাপন করেন। তাদের নাচে ঐতিহ্যবাহী সৌন্দর্য আছে এবং আধুনিকতার সাথে মিলিয়ে উদ্ভাবনী শৈলী দেখানো হয়েছে। তারা নানা ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করে সঙ্গীত ও নৃত্যের নিপুণ সমন্বয় ঘটিয়েছে। ভালো লেগেছে চাইনিজ স্টুডেন্টদের সাথে, সে শিক্ষকদের কাছ থেকে সে শিখা এই সবগুলো নিয়ে নিজের হাতে করা, আবার একদম মনে হচ্ছে আমি বাংলাদেশে বসে এগুলো সব করছি। একদম মনে হচ্ছে আপন মানুষের সাথে একদম সেকেন্ডের মধ্যে সবাই বন্ধু হয়ে গেল। অনেক অনেক ভালো লাগছে। বাংলাদেশি শিক্ষক শিক্ষার্থীরা ইউইং স্কুলের ক্যাম্পাস পরিদর্শন করেন। ইউইং স্কুলকে বেইজিংয়ের সবচেয়ে সুন্দর ক্যাম্পাস হিসেবে আখ্যায়িত করা হয়। ক্যাম্পাসে রয়েছে 5টি বাগান ও 7টি চত্বর। এছাড়াও ক্যাম্পাসে রয়েছে স্কুল ফার্ম, জীববিজ্ঞান সম্প্রসারণ ভিত্তি ও একটি ছোট্ট চিড়িয়াখানা, যা শিক্ষার্থীদের প্রকৃতির কাছাকাছি নিয়ে গিয়ে জীবনের সৌন্দর্য উপলব্ধি করতে সহায়তা করে। বইয়ে সজ্জিত করিডর ও
পূর্বসূরি দার্শনিকদের উক্তি খোদাইকৃত ওয়েন তাওলু ক্যাম্পাসে একটি সমৃদ্ধ সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টি করেছে। আমাদের এই সফরের অন্যতম একটা জিনিস হলো যে আমরা অন্য ধরনের একটা ব্রিজ বানাতে চাচ্ছি। হ্যাঁ, সেই ব্রিজটা হবে যে বন্ধুত্বের একটা ব্রিজ। হ্যাঁ, যে ব্রিজে স্টিল থাকবে না, সেখানে থাকবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ভালোবাসা, পরস্পরের বিনিময়, শিক্ষা হতে পারে, প্রযুক্তিগত হতে পারে, সাংস্কৃতিক বিনিময় হতে পারে। এদিক থেকে বিবেচনায় আমাদের এই সফরটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা সফর এবং আমরা খুবই আশাবাদী যে আমরা যেমন এবার ভিজিটে এসেছি, হ্যাঁ, আমরা আশা করছি যে একসময় হয়তো চীনের বাচ্চাদেরকেও আমরা বাংলাদেশে তারা গিয়ে আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের লেখাপড়ার সঙ্গে ওরা পরিচিতি লাভ করবে। তখন আমাদের এই সম্পর্কটা আরও দৃঢ় হবে এবং এই ব্যাপারে আমি খুবই আশাবাদী। আজকের এই বিনিময়ের ফলাফল খুবই চমৎকার হয়েছে। আমাদের শিক্ষার্থীরা আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি বেইজিং অপেরা বাংলাদেশি শিক্ষক শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করেছে। বাংলাদেশি শিক্ষক শিক্ষার্থীরাও তাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও শিল্প আমাদের দেখিয়েছেন। আমাদের মধ্যে একটি আরও গভীর সমন্বিত বিনিময়ের প্রক্রিয়া হয়েছে। আগামী দিনগুলোতে আমরা দু দেশের শিক্ষক শিক্ষার্থীদের বাস্তব প্রয়োজন অনুযায়ী আমাদের সংস্কৃতি, প্রযুক্তি, স্কুলের বৈশিষ্ট্য নিয়ে বাংলাদেশের শাহীন স্কুল অ্যান্ড কলেজের সাথে আরও যোগাযোগ করব এবং তাদের উৎকর্ষের দিকগুলো আমাদের শিক্ষক শিক্ষার্থীদের জানার ও শেখার সুযোগ করে দেব। পারস্পরিক বিনিময় ও পরিদর্শনে এবারের সফর কেবল সাংস্কৃতিক বিনিময় নয়, হৃদয়ের মধ্যে সংলাপও পড়ে, যা নিঃসন্দেহে দুই দেশের মধ্যে শিক্ষাক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতার জন্য একটি নতুন অধ্যায় সূচনা দেবে। চীনের কোলাহলপূর্ণ নগর জীবন থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত লিয়াংচৌ উপশহর এখন প্রযুক্তির কারখানা। আর এখানকার বাসিন্দাদের বলা হচ্ছে টেক ভিলেজার। গ্রাম্য পরিবেশ, সৃজনশীলতা আর প্রযুক্তির সমন্বয়ে এখানে গড়ে উঠেছে এক ভিন্নধর্মী কর্মসংস্কৃতি। এখানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হাতছানি দিচ্ছে নতুন সম্ভাবনার। টেক ভিলেজার শব্দটি শুনে নিশ্চয়ই ভাবছেন গ্রামীণ জীবনের সাথে প্রযুক্তির কি সম্পর্ক। হ্যাঁ, আজ এমনই এক গ্রামের কথা বলবো যেখানে শান্ত গ্রামীণ পরিবেশ, সৃজনশীল ভাবনার সুযোগ আর প্রযুক্তির সমন্বয়ে গড়ে উঠেছে এক ভিন্নধর্মী কর্মসংস্কৃতি। চীনের চেচিয়াং প্রদেশের হাংচৌ শহরের লিয়াংচৌ উপশহর, যেখানকার বাসিন্দারা নিজেদের দাবি করেন টেক ভিলেজার বলে। সফটওয়্যার ডেভেলপমেন্ট, ভিডিও গেম তৈরি, ওয়েব টুল রক্ষণাবেক্ষণ কিংবা পেশাদার প্রোগ্রামার না হয়েও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নতুন প্রোগ্রাম বা অ্যাপ তৈরি সবই করছেন লিয়াংচৌবাসীরা। কেউ বড় প্রকল্পে হাত দিচ্ছেন, কেউ আবার ছোট দল নিয়ে কাজ করছেন নিজের গতিতে। নগর জীবনের কোলাহল থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে সবুজে ঘেরা এই অঞ্চল এখন তরুণ প্রযুক্তি উদ্যোক্তা ও সফটওয়্যার ডেভেলপারদের কাছে সৃজনশীলতার আশ্রয়স্থল। এখানকার অন্যান্য তরুণ পেশাজীবীদের মতো স্বাধীন সফটওয়্যার ডেভেলপার ডেভিড সেন লিয়াংচুতে গত ২ বছর ধরে একা কাজ করছেন। আগে ইন্টারনেট কোম্পানিতে তিনি ছিলেন কাজ পাগল লোক। একের পর এক মিটিং আর কাজের চাপে বেশ ক্লান্ত হয়ে উঠেছিলেন তিনি। তবে বর্তমানে পেশাদার প্রোগ্রামার না হয়েও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করছেন নিজস্ব সফটওয়্যার ও ভিডিও গেম। এআই নিজে থেকেই প্রাসঙ্গিক ডকুমেন্টেশন খুঁজে বের করে এবং প্রোডাক্টের প্রস্তাব দেয়, তারপর কোড লেখা শুরু করে। যদি কোনো ত্রুটি না থাকে তাহলে সেটি সঙ্গে সঙ্গে কার্যকর হয়। এই টেক ভিলেজারদের আরেকজন অ্যালেন ওয়াং, যিনি তৈরি করেছেন ফিটনেস অ্যাপ গ্রোপাল। ২০২১ সালে মাত্র ২ জন নিয়ে শুরু করা এই উদ্যোগ এখন ৭ সদস্যের আন্তর্জাতিক দল। অফিস নেই, কিন্তু আছে অনলাইন সংযোগ আর সৃজনশীল স্বাধীনতা। বর্তমানে অ্যাপটি ব্যবহারকারীর সংখ্যা ৪০ লাখেরও বেশি। প্রথম দিন থেকেই আমি একটি রিমোট ফার্স্ট কোম্পানি গড়তে চেয়েছিলাম, যেখানে সময়ের বেশিটাই যাবে সৃজনশীলতা ও জীবনের আনন্দে। আমার মনে হয় এটাই ভালো। বর্তমানে লিয়াংচৌ উপশহরটি চীনের প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে শুধু কাজের জায়গা নয়, এ এক নতুন জীবনধারা, যেখানে প্রকৃতি, প্রযুক্তি আর স্বাধীন চিন্তার এই মেলবন্ধনই হয়তো ভবিষ্যৎ প্রযুক্তির নতুন পথ দেখাচ্ছে। ঢাকা বেজিং এক্সপ্রেসে নিচ্ছি আরও একটা বিরতি, সাথেই থাকুন।
আবারও আমন্ত্রণ ঢাকা বেজিং এক্সপ্রেসে। আপনাদের সাথে আছি আমি রওজে জাবিদা ঐশী। চীনের বিভিন্ন প্রদেশে চলছে শরৎকালীন ফসল তোলার ব্যস্ত সময়। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও প্রযুক্তির ব্যবহার ও সরকারি সহায়তায় কৃষকেরা বাম্পার ফলনের আশায় মাঠে কাজ করছেন। ভুট্টা, বাতাবি লেবু, কাঁকড়া ও মুক্তার মতো ফসল তোলায় স্থানীয় প্রশাসন দিচ্ছে সর্বাত্মক সহায়তা। চীন জুড়ে পুরো দমে চলছে শরৎকালীন ফসল তোলার মৌসুম, কিন্তু অঞ্চলে অনুকূল আবহাওয়া না থাকলেও স্থানীয় প্রশাসনের সহায়তায় কৃষকরা আরেকটি বাম্পার ফলনের আশায় মাঠে নেমেছেন। পূর্ব চীনের শান্তং প্রদেশে কৃষকদের ক্ষতি রোধে আঞ্চলিক পর্যায়ে একাধিক শস্য শুকানোর কেন্দ্র স্থাপন করা হয়েছে, যাতে টানা বৃষ্টি হলেও পচবে না ভুট্টা। ক্রমাগত বৃষ্টির প্রভাব মোকাবেলায় আমরা কৃষি বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদদের মাঠে পাঠিয়েছি এবং বিভিন্ন এলাকায় কৃষি যন্ত্রপাতির ব্যবহার বাড়িয়েছি। শরৎকালে শস্য দ্রুত শুকানোর জন্য 5টি মেশিন 24 ঘন্টা চালু রয়েছে, যার দ্বারা প্রতিদিন 160 টন শস্য শুকানো সম্ভব। ছোট্ট ও জলাবদ্ধ জমিতে কৃষকদের সহায়তায় স্থানীয় প্রশাসন কমিউনিস্ট পার্টির সদস্য ও স্বেচ্ছাসেবকদের নিয়ে হাতে ভুট্টা কাটার উদ্যোগ নিয়েছে। এখন পর্যন্ত সিয়ানফেনে 37,000 হেক্টরের মধ্যে 12,000 হেক্টর ভুট্টা কাটা সম্পন্ন হয়েছে। পূর্ব চীনের চিয়াংসি প্রদেশের কৃষকরাও ব্যস্ত সময় পার করছেন পোমেলো ফল সংগ্রহে। এ ফল সংগ্রহ করে কৃষকদের আয়কে মোটামুটি সোনার চাবি হিসেবেই বিবেচনা করা হচ্ছে। আমাদের 400 হেক্টর পোমেলো বাগানে এবছর বাম্পার ফলন হয়েছে। এতে সেচ যন্ত্র আধুনিকায়ন ও বাগান সম্প্রসারণে অর্থের সমস্যা মিটেছে। মধ্য চীনের হুবেই প্রদেশের হানসুয়ান শহরে শুরু হয়েছে মিঠা পানির মিটেন কাঁকড়া সংগ্রহের মৌসুম। 21,300 হেক্টর ফার্ম থেকে কৃষকরা এই বছর 45,000 টন কাঁকড়া উৎপাদনের আশা করছেন। কাঁকড়া চাষে আর্থিক লাভ দীর্ঘমেয়াদী হওয়ায় কৃষকরা অর্থ সংকটে পড়েন। এই সমস্যা লাঘবে পোস্টাল সেভিংস ব্যাংকের স্থানীয় শাখা একটি বিশেষ আর্থিক সহায়তা টিম গঠন করেছে, যা কৃষকদের জন্য উপযোগী ঋণ ও অর্থনৈতিক সমাধান দিচ্ছে। দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের খাইচিয়াং কাউন্টিতে শুরু হয়েছে মুক্তা তোলার মৌসুম। স্থানীয় 1,130 হেক্টর মুক্তা ফার্ম থেকে সংগ্রহিত মুক্তা এখন পার্ল ইন্ডাস্ট্রির পার্কে প্রক্রিয়াজাত করা হচ্ছে। এতে মাথাপিছু আয় গড়ে 10,000 ইউয়ান বা প্রায় 1400 মার্কিন ডলার। প্রায় 1 দশক আগে শুরু হওয়া মুক্তা চাষ এখন খাইচিয়াংয়ের প্রধান আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে। ঢাকা বেজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়ে চ্যানেল 24-এ।